লাইভে চলে এসেছি। একটু সময় দিই আমরা 9টায় আসবো। একটু সবাই চলে এসো, লাইভটাতে জয়েন করে যাও, তাহলে আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই কথাবার্তা বলাটা শুরু করব। আমি একটু অপেক্ষা করি। অলরেডি একজন জয়েন করেছেন। ইনস্টাগ্রামে 95 জন জয়েন করেছেন। ইনস্টাগ্রামে আমাদের যে আরেকটি লাইভ হচ্ছে, মানে একই সঙ্গে লাইভটা ইনস্টাগ্রামে হচ্ছে, সেখানে 95 জয়েন করে গেছেন। আমার এখানে এখনো পর্যন্ত আমি দুজনকে দেখতে পাচ্ছি, 3 জন, 4, ইনস্টা 7, 11, 12। আচ্ছা, 12 জন যখন চলেই এসেছে, থ্যাংক ইউ অরিন্দম। তখন আমার বক্তব্যটা শুরু করে 19 জন জয়েন করে গেছে। তার আগেই জানাই যে 22 জন। প্রথমেই জানাই যে শুভ বিজয়া, শুভ দীপাবলি এবং আগাম ছট পুজোর শুভেচ্ছা। আশা করি সমস্ত অনুষ্ঠান প্রত্যেকের খুব ভালো কেটেছে এবং প্রত্যেকে খুব আনন্দ করেছেন, খুব মজা করেছেন এবং তার সাথে অনেকগুলো ছবি রিলিজ হয়েছিল, বাংলা ছবি, নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না আমি মাঝে মধ্যে বাঁদিকে দেখবো, কারণ আরেকটা ফোন ইনস্টাগ্রামে লাইভ হচ্ছে, তাই আপনারা কিন্তু কনফিউজ হবেন না, কেমন? তো অনেকগুলো বাংলা ছবি রিলিজ হয়েছিল, নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন। কে কি ছবি দেখলেন গল্প তো করা হলো না, তো আজকে সেই গল্পই শুনবো যে কে কি ছবি দেখলেন, আর তার সঙ্গে আমার নিজের কথাও বলবো। অনেক দিন পর পর লাইভে এলে না একটা কি হয়, একটু কিরকম লজ্জা করে আর কি। এটা সংকোচটা কাটতে একটু সময় লাগে, কিরকম একটু নিজের অবাক লাগে, একাই কথা বলে যাচ্ছি। আচ্ছা, একটু পড়ে নি। হ্যাঁ, মৌ লিখেছে আমি জয়েন করেছি। তারপরে অন্ময়, প্রণাম নেবেন, আমার প্রণাম নিলাম। হাসি মুখটি সারা জীবন কি মিষ্টি দেখাচ্ছে। নিবেদিতা, রেখা, আমার খুব পছন্দের মা, থ্যাংক ইউ। বর্ষা লিখেছে কেমন আছো দিদিভাই? ভালো আছি বাবা, মাঝখানে শরীরটা একটু খারাপ করেছিল, এখন ভালো আছি। মন বিশ্বাস, শুভ বিজয়, তোমাকেও শুভ বিজয় শুভেচ্ছা। আলী লিখেছে আমি একটু পড়াশোনা করি, প্লিজ আমার সাথে এক্সাম আছে, জয়েন করবে। জয় মা। সবাই শুভ বিজয়া, শুভ দশমী, শুভ দীপাবলি। থ্যাংক ইউ তোমরা সবাই। রিমা, কেমন আছো তুমি? আমি বাংলাদেশ থেকে। ও বাবা, শোনা আমার খুব সুন্দর দিদিভাই, প্রণাম নিবে, কেমন আছেন? প্রত্যেকে আমাকে টেক্সট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আলোচনা মানে আমি বলবো আপনাদেরকে, এবং ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে শ্রী দুর্গা বলে একটি ছবি সন্দীপ সাথী পরিচালিত, এই ছবিটি 31 অক্টোবর রিলিজ হচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকেই নিশ্চয়ই তার ফার্স্ট লুক, টিজার এবং ট্রেলার দেখে ফেলেছেন। যদি দেখে থাকেন তাহলে আমাকে হ্যাঁ বলবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি আরও একবার আমার এই ফেসবুক পেজে দেব, যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। এবং যারা এই ট্রেলার বা টিজার দেখেছেন তারা দেখে বুঝতেই পেরেছেন যে ছবিটা একদম অন্য রকমের ছবি, অন্য ধরনের ছবি বলতে আমি যে ধরনের ছবি করি, যে ধরনের ছবিতে মানুষ আমাকে দেখতে অভ্যস্ত, যেরকম সরল সাবলীল চরিত্র অভিনয় করি, এটাও তাই, এটাও যে সরল সাবলীল তা নয়, সেরকমই চরিত্র। কিন্তু তার সাথে এই ছবিতে অনেক শেড থাকে। সবসময় আমি যে ছবিতে অভিনয় করি তাতে আমি অত্যন্ত ভালো, লার্জার দ্যান লাইফ, ভালো মা, ভালো মেয়ে, এই ধরনের ক্যারেক্টার পোট্রে করে থাকি, এবং যেটা মানুষের খুব পছন্দের, মানুষ আমাকে সেরকমভাবেই দেখতে চায়। এই ছবির ক্ষেত্রেও কিন্তু তাই। আসলে এই ছবিটা নিয়ে আলোচনা করার বা আপনাদেরকে বলার একটাই কারণ হচ্ছে যে দৈনন্দিনের জীবনে আমাদের অনেক কিছুই ফেস করতে হয়, অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, যেটা কিন্তু আমাদের প্রাপ্য নয়। হ্যাঁ,
খুব সুন্দর লাগ, থ্যাংক ইউ। মিষ্টি লিখেছে, হাই ম্যাম, আপনাকে খুব খুব ভালো লাগে, থ্যাংক ইউ বাবা। মন লিখেছে, আমি শান্তিনিকেতন থেকে, শান্তিনিকেতন আমার অত্যন্ত প্রিয় জায়গা। লিখেছে হোর্ডিংয়ে আজ দেখলাম পার্ক সার্কাসে, থ্যাংক ইউ অরিন্দম। ট্রেলার দেখেছি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি যেটাই বলছিলাম যে দৈনন্দিনে আমরা অনেক কিছু ফেস করি অনেক সময়, যেগুলো আমাদের প্রাপ্য নয়, কিন্তু কি হয় আমরা গায়ে মাখি না। আমরা সবসময় যে সেটা গায়ে মাখি তা কিন্তু নয়। আমরা ভাবি ঠিক আছে, হয়েছে, মিটে গেল, বলেছে, বাদ দাও। কিন্তু কিছু কিছু ঘটনা এমন অপ্রত্যাশিতভাবে ঘটে যেটার জন্য কেউ দায়ী নয়, তখন কিন্তু জল মাথার উপরে চলে যায়। এই ছবিটা হচ্ছে সেরকম একটা ছবি। এই যে দুর্গা বলে যে মহিলা, তার মধ্যে কিন্তু দুর্গার প্রথমে আমরা যখন দেখি দুর্গাকে, দুর্গা কিন্তু খুব সাধারণ একজন মানুষ, এতটাই সাধারণ এবং এতটাই একঘেয়ে তার জীবন যে সংসারের মধ্যে থাকতে 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 সেও একটা সংসারের ফার্নিচারের মতো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘরের কাজকর্ম করে, কোনো কাজের লোক রাখেনি কারণ অনেক পয়সা খরচা হবে বলে, শাশুড়ি স্বামীর সেবা করে, তারপর কয়েক ঘর ভাড়া আছে, কয়েকটা দোকানের ভাড়া আছে, সেই ভাড়া তুলতে যায়, বাজার করে নিয়ে আসে, আবার রান্না করে, বাড়ির লোকের সেবা করে, এবং কিছু একটা ভুল হলে শাশুড়ি কিন্তু তাকে কথা শোনাতেও ছাড়ে না। সে যে এত কিছু করে তার জন্য যে সে বিশাল সম্মান পায় তাও কিন্তু নয়, তাকে কিন্তু সবাই মিলে কথাও শোনে, কিন্তু তবুও সে সংসারের জন্য একইভাবে করে যায়। কোনো কোনো সময় মনে হয় এই সংসার ছেড়ে পালিয়ে গেলে ভালো হয়, কিন্তু পালাবার পথ নেই, যাওয়ার জায়গা নেই, এবং সব থেকে বড় কথা দুর্গার কোনো সাহস নেই। দুর্গা অত্যন্ত ভীতু একজন মানুষ, এবং এতটাই ভীতু দুর্গা যে আরশোলা দেখলে ভয় পায়, ইঁদুর দেখলে ভয় পায়, এরকম একটা মানুষ। এবং সব কিছুর মধ্যেই সে একটা ভয় নিয়ে বাঁচে, আর ভাবে যেদিন মেয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে যেদিন ভালো চাকরি করবে, সেদিন আমার সুদিন আসবে, সেদিন আমি ভালো শাড়ি পরবো, এরকম। এবং এর মধ্যে না খুব মায়েদের একটা ছোঁয়া দেখতে পাওয়া যায়, বিশেষত আমাদের মায়েদের। আমরা মায়েরা তো খুব সাহসী, এখনকার মায়েরা, আমাদের তো অনেক সাহস আছে, আমরা তো অনেক কিছুতে সন্তানের কাছে ঢাল হয়ে দাঁড়াতে পারি। কিন্তু আমাদের আগের জেনারেশনে বা আমাদের জেনারেশনে আমাদের যারা মা ছিলেন, তাদের সবেতেই তো একটা ভীতি কাজ করতো, ওখানে যাস না, এই কথা বলিস না, ওর কাছে এটা বলিস না, চুপ করে থাক, মেনে নে। বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে সবসময় আগে বলতো না যে আমার খুব ইচ্ছে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাব, ও বাবা আমি মণিপুরি ডান্স নিয়ে স্টাডি করছি, ও মা খুব ভালো মুভ। আমি যেটা বলছিলাম যে আমাদের অনেক সময় কোন জায়গায় আমার খেইটা হারিয়ে গেল, যে অনেক সময় আমরা ভাবি যে আমরা অনেক কিছু করব, যেরকম আমাদের মায়েরা যেরকম বলতেন যে এটা করো না, ওটা করো না, সেটা করো না। এবং তখন একটা কনসেপ্ট ছিল বাড়িতে যে মেয়ে হবে লক্ষ্মীমন্ত। আমরা যেমন বলি, এখন যেরকম বলি যে মেয়ে হবে দুর্গার মতো, মেয়ে হবে কালীর মতো, কিন্তু তখন আমরা বলতাম মেয়ে হবে লক্ষ্মীমন্ত। লক্ষ্মীমন্ত মেয়ে হলে সুবিধে কি হবে? লক্ষ্মীমন্ত মেয়ে হলে সুবিধে হবে যে সে কোনো কথা বলবে না। তার যখন বিয়ে দেওয়া হবে, শ্বশুরবাড়িতে তাকে যাই বলা হোক, যাই করা হোক, সে কোনো কথা বলবে না বা বাপের বাড়ি চলে আসবে না। মেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে, তাহলে আত্মীয় স্বজন কি বলবে, পাড়ার লোকজন কি বলবে, পাড়ার লোকের মুখ পড়বে। এই ঘটনা এখনো যে ঘটে না তা নয়। কিছুদিন আগে আমার এই ডান্স স্কুলের আমার একজন ছাত্রী, তার জীবনে একটা ঘটনা ঘটেছে। সে সবসময় আমাকে বলে ঘটনাটা খুব সামান্যই ঘটনা, এমন কিছু বড় ঘটনাও নয় যে তার জন্য সে কাউকে মুখ দেখাতে পারবেন বা কিছু করতে পারবে না। তার বিবাহিত জীবনে একটা ঘটনা ঘটেছে। সে বলে আমার জীবনে তো একটা দাগ পড়ে গেল। বললাম কিসের দাগ পড়লো? কেন তুমি এরম করে ভাবছো? কি দাগ পড়লো? সুতরাং এখনো পর্যন্ত মানুষ কিন্তু এইটা নিয়ে ভাবে, যার জন্য বলে যে লক্ষ্মীমন্ত মেয়ে হবে। কিন্তু তবুও এখনকার বাবা মায়ের অনেক সাহস হয়েছে, তারা মনে করে যে মেয়ে দুর্গার মতো হোক, মেয়ে কালীর মতো হোক, সবকিছুতে প্রতিবাদ করুক, কিছু হলে পেছনে আমরা আছি। এখন অনেক বাবা মাই ভাবে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত, 30 বছর আগে পর্যন্ত, 28 বছর 25 বছর আগে পর্যন্ত মানুষ ভাবতো যে শ্বশুরবাড়ির লোকের যেন কোনো কমপ্লেন না আসে, মেয়ে যেন শ্বশুরবাড়িতে সঠিকভাবে থাকে। এবং আমাদের
বন্ধু বান্ধবের মধ্যে কনসেপ্ট ছিল যে কারুর যদি মানে হয়তো দাদারা বা বাড়ির লোকেরা ভাবতেন যে 5 বছর বোন বা মেয়ে যদি একটা বাড়িতে কাটিয়ে দিতে পারে তাহলে নিশ্চিন্ত। কি অদ্ভুত ব্যাপার। সুতরাং এই জন্যই বোধহয় বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের বিয়ের আগে হচ্ছে বাপের বাড়ি আর বিয়ের পর হচ্ছে শ্বশুর বাড়ি, মেয়েদের কোনো বাড়ি হয় না। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে সেই কনসেপ্ট ভেঙেছে, অনেকের নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেকে কেন বহু মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সমস্ত সেক্টরে মেয়েদের আজকে অনেক বেশি গুরুত্ব, তাদের নিজের বাড়ি হয়, তাদের নিজের গাড়ি হয়, তারা নিজের শর্তে বাঁচে। এই নিজের শর্তে বাঁচাটা খুব দরকার, যেটা এই ছবিতে কিন্তু নেই। দুর্গা কিন্তু কোনোভাবে নিজের শর্তে বাঁচতে পারে না। তার কারণ হচ্ছে তার উপরে এত প্রতিবন্ধকতা, তার ঘাড়ের উপর এত নিঃশ্বাস পড়ে, তাকে এত চাপের মধ্যে থাকতে হয় শ্বশুর বাড়িতে। দুর্গা কিন্তু নিজের শর্তে বাঁচতে পারে না, দুর্গাকে প্রত্যেকের শর্তে জোর করে বাঁচতে হয়। দুর্গা খুব ক্লান্ত, কিন্তু তার মধ্যেই দুর্গা হাসে, তার মধ্যেই দুর্গা সুন্দর করে ঠিক পড়ে। এই দুর্গার জীবনে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আমাদের লাস্ট 5-6 বছরে খুব বেড়ে গেছে, দেখবেন স্পেশালি কোভিডের পর থেকে। মানে 5-6 বছর 7 বছরের মধ্যে আমরা দেখছি অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি। এত অপ্রত্যাশিত ঘটনা ঘটে আমাদের চারপাশে যে সেটা বলাই বাহুল্য। আগে যেরকম একটা বোঝা যেত যে কি থেকে কি হয়েছে, সাপোজ টু বি হার্ট অ্যাটাক। আগে হার্ট অ্যাটাক কি বয়স হয়েছে, হার্ট অ্যাটাক করেছে, এরকম একটা কনসেপ্ট ছিল। এখন তো যে কোনো কারোর হার্ট অ্যাটাক হয়, যে কোনো কারোর সঙ্গে যে কোনো ঘটনা ঘটে। নিরাপত্তার কথা যদি বলা যায়, যে আগেকার দিনে কি ছিল যে আমরা 9টার মধ্যে বাড়ি ঢুকবো, 9টার মধ্যে বাড়ি না ঢুকলেই বাড়ি থেকে, আমার কানেকশনটা মাঝে মধ্যে একটু স্লো হতে পারে, ওয়াইফাইটা হয়তো ঠিক কাজ করছে না, তো তখন কি হতো যে মেয়ে বাড়ি 9টার মধ্যে বাড়ি না ফিরলে বাবা মায়েরা খুঁজতে বেরিয়ে যেত। এখন দিন বদলেছে, এখন অনেককেই অনেক রাত করে বাড়ি ফিরতে হয়। তখনও নিরাপত্তার একটা অসুবিধে ছিল, যার জন্যই কিন্তু মা বাবা রাত্রির হলেই খুঁজতে বেরিয়ে যেতেন। তখনও নিরাপত্তাহীনতায় তারা ভুগতেন বলে এটা করতেন, সর্বকালে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রথম কথা, কাউকে মানে 9টার মধ্যে বাড়ি ঢুকতে বলাটা একটা হাস্যকর ব্যাপার, কারণ প্রত্যেকের কাজই শেষ হয়, অফিসে বলো, যে কোনো জায়গায় বলো, পড়তে গেলে বলো। আমার বাড়ির বাচ্চাই রাত্রির 11টার সময় পড়ে ফেরে, সুতরাং তাকে যদি বলি তুমি 9টার মধ্যে বাড়িতে এসো, তার পক্ষে অসম্ভব। এখন সবার ক্ষেত্রেই সেটা অসম্ভব। সেখানে দাঁড়িয়ে যদি একজনকে বলা হয় যে তুমি এটা করবে না বা তুমি এটা করবে, তাহলে তার উপরে চাপিয়ে দেওয়াই হয়। এখন সবাইকে স্বাচ্ছন্দ্য দেওয়াটাই হচ্ছে কাজ, এবং এই স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে পরপর ঘটনাও প্রচুর ঘটছে, নানা ধরনের ঘটনা এখন ঘটছে, যেগুলো খুব অপ্রত্যাশিত, যার কোনো হিসেব নেই, যার জন্য কেউ দায়ী নয়। সেই রকম একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে দুর্গার সাথে। এবং দুর্গা না কোনোদিন রিয়াক্ট করেনি, মানে ওর ওপর যা হয়, ওকে যেভাবে বলা হয়, ওর তো কোনো রিয়াকশন ছিল না, ও তো চুপ করে শুনে নিত। সুতরাং এইরকম একটা অপ্রত্যাশিত ঘটনায় দুর্গা কিভাবে রিয়াক্ট করবে সেটাও দুর্গা ভেবে পায় না, যার জন্য দুর্গা কি হয়, মাঝে মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে যায়, মাঝে মধ্যেও খেই হারিয়ে ফেলে। মানে কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে এবং কি করা উচিত, দুর্গা সেটা বুঝে উঠতে পারে না। এটা হচ্ছে দুর্গার জীবন এবং এটা হচ্ছে দুর্গার ঘটনা। সারা ছবিটা একটা দিন থেকে পরের দিন সকালের ঘটনা, মানে একটা বিকেল বেলা থেকে পরের দিন সকাল বেলার ঘটনা, এবং বহু ধরনের ঘটনা ঘটে। দুর্গার শাশুড়ি, দুর্গার মেয়ে, তিনজনেই দুর্গা। মানে এখানে তিনজন মেয়েকে যে দেখানো হয়েছে, তিনজনেই কিভাবে এই ঘটনার সঙ্গে লড়ে, কিভাবে ম্যানেজ করে এবং কিভাবে সেই ঘটনা থেকে, সেই বিপদ থেকে বেরিয়ে আসে, সেই গল্পই হচ্ছে শ্রী দুর্গা। এবার এর নেপথ্যে একটা কথা বলি, এই ছবিটা যখন আমার কাছে এসেছিল তখন আমি ছবিটা করব না বলে দিয়েছিলাম। কেন করব না বলেছিলাম? কারণ এই ছবিতে অনেক ভায়োলেন্স আছে বা অনেক এরকম সিন আছে যে সিনে আমি কোনোদিন আমার 28 বছরের অভিনীত জীবনে আমি কখনো এই ধরনের সিন করিনি। তো আমি আমার ডিরেক্টরকে বলেছিলাম, সন্দীপ সাথী, সন্দীপের সঙ্গে আমি বহুদিন কাজ করি,
বহু বছর ধরে আমরা কাজ করে আসছি, আমরা একে অপরকে চিনি। এবং ও যখন প্রোডাকশনের কাজ করেছে, লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছে, সেই ছবিতে আমি কাজ করেছি। তো আমি তখন বলেছিলাম যে আমি এই ছবিটা করব না, তার কারণ হচ্ছে যে এই ছবিটা আমি তো এত ডার্ক ছবি কখনো করি না, ইভেন আমি কোনো ভায়োলেন্স দেখিও না, মানে ভায়োলেন্ট কোনো ছবি এলে যেরকম অ্যানিমালস বা এই ধরনের কোনো ছবি আমি কখনো দেখতে যাই না, কারণ ওই মারামারি কাটাকাটি রক্তারক্তি আমি দেখতে পারি না। তো আমি বলেছিলাম এত রক্তারক্তি কাটাকাটি আমি করতে পারবো না, আমার মধ্যে খুব এফেক্ট করে, আমার ওই মিষ্টি মিষ্টি চরিত্রই ভালো আছে, আমি এই ছবিটা করবো না। তখন আমাকে বলেছিল যে অপরাজিতা, তুমি যদি এই ছবিটা না করো তাহলে আমরা এই ছবিটাই করবো না, আমরা অন্য ছবি করব, আমাদের প্যানেলে অন্য ছবি আছে, কিন্তু তুমি যদি রাজি হও তাহলে এই ছবিটা করব। তারপরে ছবিটা স্ক্রিপ্ট নিয়ে প্রচুর কাজ হয়, অনেকদিন স্ক্রিপ্ট নিয়ে বসা হয় এবং আমরা সবাই মিলে আলোচনা করি কিভাবে শুটিং হবে, কি করা হবে, আমার কি কি প্রতিবন্ধকতা আছে, আমি কি কি পারবো না, সেটা সন্দীপকে বলি এবং সন্দীপ রাজি হয়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ শিবানী। দিদি, অনেকক্ষণ থেকে অনিকেত চ্যাটার্জি ইনস্টাগ্রামে বলছেন ওনার এবং ওনার ওয়াইফ দুজন আপনাকে বিজয়ের প্রণাম জানিয়েছেন। অনিকেত, অনেক অনেক শুভেচ্ছা, আমারও প্রণাম এবং শুভেচ্ছা জানাই তোমাদেরকে। বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখছেন, অনেকে প্রচুর মেসেজ করছেন, একটু কিছু বলে দাও ওদের সকলকে জন্য। জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। যে ছবিটা নিয়ে এত কথা বলছি সেই ছবিটা কবে রিলিজ হচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন, 31শে অক্টোবর রিলিজ হচ্ছে। আরেকটু ছবিটা নিয়ে কথা বলে নিই, কারণ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সেই জন্যই বলতে চাইছি। আর এই ধরনের ছবি তো আমি প্রথমবার করলাম, সেই জন্য আমি আরো কথাটা বলতে চাইছি। তো যে জায়গায় আমি ছিলাম, যে সন্দীপ আমাকে বলেছিল তুমি যদি ছবিটা না করো তাহলে আমরা ছবিটাই করবো না। তারপরে স্ক্রিপ্ট নিয়ে বসা হয়, শুটিং করা হয় এবং শুটিং করতে করতে কিছুদিন আগে একটা সমাজ মাধ্যমে একটা খবর বেরিয়েছিল যে দুর্গা করতে গিয়ে অপরাজিতা অসুস্থ হয়ে যান। সবাই ভেবেছিল যে আমি কার্নিভালে হয়তো অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেহেতু কার্নিভালে আমাদের দুর্গার সং রিলিজ ছিল সেদিন, যেদিন কার্নিভাল হয় সেদিন আমাদের দুর্গার প্রথম গানটা লঞ্চ করেছিল কার্নিভালে, এবং সেদিন আমি দুর্গার সাজেই গিয়েছিলাম, সবাই ওটাকে মিসরিলেট করে। আসলে এই ছবিটা করতে গিয়ে আমি একদিন অসুস্থ হয়ে যাই, তার কারণ আমার ছবিটা করতে গিয়ে মনে হচ্ছিল যে আমার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি কি করব, আমি তো কিছুই করতে পারবো না, আমাকে হয়তো ফ্লাইট মোডে চলে যেতে হবে, কারণ আমার ফাইট করার ক্ষমতা নেই। তো সেটা যখন ভাবছি যে যে কোনো কারুর সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারে, তখন আমি দেখছি আমার অসম্ভব ঘাম দিচ্ছে, আমার হাত পা কাঁপছে। তখন আমি ডিরেক্টরকে বলি আমি শর্ট দিতে পারবো না, আমার শরীর খারাপ লাগছে। তখন ডিরেক্টর আমাকে বলে ঠিক আছে তুমি 5 মিনিট দেখে নাও, যদি না পারো প্যাক আপ করে দেবো। কিন্তু 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমি সুস্থ হয়ে যাই। কিন্তু আমার ওইটা ভেবেই শরীর খারাপ লাগছিল যে চিনি টু আপনাকে দেখে অনেক কিছু। থ্যাংক ইউ বাবা, তোমাদের দেখেও আমি প্রচুর কিছু শিখি। তো আমার শরীর খারাপ করতে শুরু করে দেয় এবং আমি ভেবে পাই না যে সত্যি সত্যি আমার সঙ্গে যদি কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি কি করব। এবং আমি এই ধরনের ঘটনা বা যে কোনো ধরনের ঘটনায় খুব বেশি রকমের ভয় পাই, তার কারণ হচ্ছে যে আমার কিরকম একটা নার্ভ ফেল করে, আমার শরীর খারাপ লাগে, যার জন্য আমি দূরে ফাংশনে খুব একটা যেতে পারি না, বা খুব রাত্রে কোথাও থেকে ফেরার হলে আমি সেখানে স্টে করে যাই। আমি বলি পরের দিন সকালে, আমাকে দেখে যতই শক্তপোক্ত বলে মনে হোক না কেন, আমি কিন্তু খুব মানে ভীতু প্রকৃতির মানুষ এবং খুব সাবধানী। ভীতু প্রকৃতি বললে ভুল হবে, আমি খুব সাবধানী মানুষ, কারণ আমার সবসময় মনে হয় সাবধানের কোনো তুলনা হয় না, সাবধানতার মানে অবলম্বন করা সবসময় দরকার। তো সেই জন্য আমি দূরে কোথাও ফাংশনে খুব একটা যেতে পারি না, বা রাত করে কোনো ফাংশন হলে, অনুষ্ঠান হলে আমি সেখানে যাই না, আমি কোনো পার্টি করি না। এই সব কিছুই হচ্ছে যে আমি প্রথম কথা আমি ঘরকুনো, আমি যেমনি ভেতো তেমনি ঘরকুনো, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ভীষণ সাবধানতা অবলম্বন করি, কারণ আমার মনে হয় যে কোনো কিছু যদি অসুবিধে হয় তখন আমার বাড়ির লোকগুলো তো বিপদে পড়বে, আমি তো বিপদে পড়বই। তার সেই রকমই এই শ্রী দুর্গা ছবিটায় দুর্গার জীবনে দুর্গার বাড়িতে বিপদ এসেছে, বিপদ কড়া নেড়ে এসেছে। এবার সেই বিপদকে দুর্গা আপ্যায়ন করবে না দূরে ঠেলবে না কি করবে, সেটা দেখার জন্যই 31শে অক্টোবর প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে শ্রী দুর্গা। আমরা ছবি সবসময় সিনেমা হলে গিয়ে দেখার জন্য বানাই,
তার কারণ হচ্ছে যে সিনেমা হলে গিয়ে না দেখলে ছবির ইম্প্যাক্টটা বোঝা যায় না। যেরকম এই শ্রী দুর্গা ছবিটা আপনাকে সিনেমা হলে গিয়ে, যেমন কান্তারা 2 আমি দেখলাম, ওটা সিনেমা হলে দেখার ছবি। সিনেমা হলে যদি না দেখি তাহলে অনেক কিছু মিস করে যাব, ছবির আসল অনুভূতিটাই বুঝতে পারবো না। সেরকম শ্রী দুর্গা এমন একটা ছবি যার বিজিএম এমনভাবে ডিজাইন করা, যার সমস্ত কিছু এমনভাবে ডিজাইন করা, সিনেমা হলে গিয়ে যার লাইটিং এমনভাবে করা, যেটা সিনেমা হলে গিয়ে না দেখলে কিন্তু তার গুরুত্বটা এবং ছবির যে আসল অনুভূতিটা সেটা অনুভব করা যাবে না। তাই আমি বারবার বলবো 31শে অক্টোবর ছবিটা আপনারা সিনেমা হলে গিয়েই দেখবেন এবং সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য, কারণ এটা এমন একটা ছবি যেটা আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের দেখা উচিত। জেনজির যেরকম দেখা উচিত, আমরা যারা জেন এক্স তাদেরও দেখা উচিত, আমাদের আগের জেনারেশন যারা তাদেরও দেখা উচিত। এটা প্রত্যেকটা জেনারেশনের ছবি, প্রত্যেকটা জেনারেশনের ফাইটের জন্য, মানে কিভাবে তারা ফাইট করবে সেই মোটিভেটেড করার মতো একটা ছবি, তাদেরকে মোটিভেশন জোগানোর একটা ছবি। সুতরাং আমাদের সঙ্গে বিপদ হতে পারে। আরেকটা জিনিস এই ছবিতে দেখানো হয়েছে, আমরা সবাই আত্মসম্মান নিয়ে কথা বলি, আমরা সবাই চরিত্র নিয়ে কথা বলি, চরিত্রের এত দাম, চরিত্র স্খলন না হয়। এটা আমার নিজের জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করেছি আমি। আমার মা যখন অসুস্থ ছিলেন, বা আমার দিদা প্রায় 95-এ মারা যান, অনেকদিন পর্যন্ত দিদা আমার বাড়িতে ছিলেন। তো দিদা একদম জড়া ধরে গিয়েছিল, জড়া জন্য শরীরটা। আমি পাশ ফিরিয়ে দিলে দিদা পাশ ফিরতে পারতেন, উঠে বসিয়ে দিলে বসতে পারতেন, ধরে নিয়ে গিয়ে বাথরুমে যখন যেতাম দিদা বাথরুমে যেতেন। তখন আমার একটা জিনিস মনে হতো যে দিদাকে দেখে, যে যে শরীর নিয়ে আমরা এত কথা বলি, যে চরিত্র নিয়ে আমরা এত কথা বলি, শরীরটা যখন এই রকম হয়ে যায় তখন কেউ এসে শরীরটা ধরতেও কিরকম একটা বোধ করে যে না ধরলেই ভালো হয়, না করলেই ভালো হয়। এবং এটা আমার মাকে দেখেও, মা তো 2 বছর বিছানা শয্যায় ছিলেন, মানে বেড রিডেন ছিলেন, এবং আমি দেখতাম যে মাকে যাদের পরিষেবা দেওয়ার কথা তারাও মাকে ঠিক করে টেক কেয়ার করতেন না, পাশ ফিরিয়ে দিতেন না, বিরক্ত হয়ে যেতেন। তখন আমার একটা কথাই মনে হতো যে শরীরের কি দাম আছে। ঠিক এই ছবিটার ক্ষেত্রেও তাই, যে শরীরের চরিত্রের কি দাম আছে যখন বিপদ তোমার শিহরে। আমরা যে সবাই এত চরিত্র নিয়ে কথা বলি, আজকে এখনকার যেরকম সমাজ মাধ্যমে সবাই সবার চরিত্র নিয়ে খুব কাদা ছোড়াছুড়ি করে, খুব তুলোধনা করে, মানুষ মানুষকে অপমান করে, বিপদ যখন শিহরে এসে দাঁড়ায় তখন চরিত্রটা নিয়েই বা মানুষ কি করবে, শরীরটা নিয়েই বা মানুষ কি করবে, কোনো কিছুরই কোনো দাম থাকে না। এটা এই এমনভাবে দেখানো হয়েছে যেটার মূল্য বোধ অনেক বেশি। এই দৃশ্যগুলো, এমন কিছু দৃশ্য আছে যে দৃশ্যে আমি কোনোদিন অভিনয় করিনি, কিন্তু এই দৃশ্যগুলো যে কত ভ্যালু অ্যাড করেছে ছবিটায় যে কত মূল্যবান আর লজিক্যালি কি কারেক্ট, সেটা এই ছবিটা দেখলে বোঝা যাবে। সেই জন্যই আমি সবাইকে বলবো যে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন। কারণ ছবিটা না, কিছু ছবি থাকে যে আমরা আনন্দ পাওয়ার জন্য দেখি, আর কিছু ছবি থাকে যেটা আমরা শিক্ষা পাওয়ার জন্য দেখি। এই ছবিটা এমন একটা ছবি যেটা আমাদের প্রত্যেকের বর্তমান পরিস্থিতিতে দেখাটা খুব দরকার এবং মানুষকে দেখানোটা খুব দরকার। সুতরাং এটা কম বাজেটের ছবি, তো বিশাল প্রমোশন করা সম্ভব হয় না। আমি আপনাদের বললাম আপনারা ছবিটা দেখবেন, আপনারা আরো 5 জনকে বলবেন, সেখান থেকে মানুষ দেখবে, সেখানেই ছবির সার্থকতা। সেই জন্য আমি বলছি আপনারা 31শে অক্টোবর প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন। আর এর মধ্যে তো টিজার ট্রেলার আপনারা দেখেই ফেলেছেন, আমরা আরেকবার আজকে ট্রেলারটা ছাড়বো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছবিটা একদম অন্য ধরনের ছবি। এবং এই ছবিটা, প্রত্যেক ছবি করতে গিয়ে কিছু না কিছু রিয়েলাইজ করি। এই ছবিটা করতে গিয়েছিলাম যখন, তখন আমাকে অনেকে বলেছিল যে একদম নতুন ডিরেক্টর তুমি কাজ করছো। যদিও আমি নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে খুব পছন্দ করি, কারণ নতুনদের মধ্যে অনেক টেরাসিটি থাকে কাজটা ভালো করা, পুরনোদের মধ্যে থাকেই তো তাদের তো মুন্সিয়ানা তৈরি হয়ে যায়, আর নতুনদের মধ্যে প্রচেষ্টা থাকে যে কি করে আমি কাজটা করব, কি করে আমি কাজটা ভালো করব। তো নতুনদের সুযোগ দেওয়া খুবই দরকার, কারণ পুরনোরাও একদিন কোনো না কোনো একদিন নতুনই ছিল, আমিও কোনো না কোনো একদিন নতুন ছিলাম, আমাকেও কেউ সুযোগ দিয়েছিল। সুতরাং নতুনদের সঙ্গে কাজ করতে আমি পছন্দ করি। এবং সন্দীপের সঙ্গে কাজ করতে গিয়ে আমি খুব অবাক হয়েছিলাম
যে এটা যে ওর ফার্স্ট ফিল্ম, এটা যে ওর ডেবিউ ফিল্ম, সেটা ওর কাজ দেখে কোথাও মনে হচ্ছিল না। ওর প্রত্যেকটা শর্ট ডিভিশন থেকে আরম্ভ করে সবকিছুতেও এতটা সক্রিয় ছিল এবং ওর হোমওয়ার্ক এত ভালো ছিল যে কাজ করে এত আনন্দ পেয়েছি। আপনারা যখন কাজটা দেখবেন আপনারাও খুব আনন্দ পাবেন। আপনাদের মনে হবে যে এত স্বল্প পরিসরে এত কম বাজেটের মধ্যে এই রকম ছবি হয়, এটা কিন্তু মনে হবেই আপনাদের। যে আপনারা বলবেন যে বাবা ছবিটা তো বাজেট বেশি না, কারণ দেখলে তো বোঝা যায়, অথচ এত কম পরিসরে এত মানে এত লিমিটেশনের মধ্যে এত ভালো ছবি হয়। সুতরাং এটা একটা ভালো ছবি, আপনারা সবাই দেখবেন। আর যে কোনো ভালো জিনিসেরই একটা উদযাপন হয়। আপনারা আমাদের টিজারটা এবং ট্রেলারটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। এই ট্রেলারটা কালকে আরেকবার নতুন করে উদযাপন করা হবে। কিভাবে আমরা উদযাপন করব? কালকে শ্যামবাজার থেকে, অতীতে স্টার থিয়েটার ছিল, এখন হয়েছে বিনোদিনী থিয়েটার, সেই শ্যামবাজার থেকে বিনোদিনী থিয়েটার পর্যন্ত আমাদের একটা পদযাত্রা আছে। আমরা হেঁটে যাব, আমরা যারা কাজ করেছি, কারণ এই ছবিটায় আমি ছাড়া আছেন পাপিয়া সেন, ডোনা সাহা, বুদ্ধ দেবদা, জয় মুখার্জি এবং আরো অনেকে। আমরা সবাই মিলে শ্যামবাজার থেকে বিকেল 5টার সময় বিনোদিনী থিয়েটার পর্যন্ত হেঁটে যাব এবং ওইখানে আমাদের ট্রেলারটা আরেকবার দেখিয়ে নতুন করে ট্রেলারটাকে আবার উদযাপন করা হবে। এবং এই যে ওয়াকটা আমরা করবো, এই যে আমরা হেঁটে যাব, আমরা প্রত্যেকে লাল পোশাকে যাব। কেন লাল পোশাকে যাব? কারণ মা দুর্গা হচ্ছে শক্তির প্রতীক, আর শক্তি মানেই হচ্ছে লাল। আর অনেকেই আমাকে বলছিলেন যে জগদ্ধাত্রী পুজোয় ছবিটা কেন রিলিজ হলো, দুর্গাপুজোয় কেন রিলিজ হলো না? দুর্গাপুজোয় তো অনেক বড় বড় ছবি থাকে, হল নিয়ে একটা মারামারি হয়। সুতরাং এরকম একটা ছোট ছবি সে যদি হল না পায় এবং ঠিকমতো সময় না পায়, টাইম না পায়, তাহলে ছবিটার পক্ষে জাস্টিস করা হয় না। আর দুর্গাপুজোয় মা আসেন মহিষাসুরকে বধ করতে। মহিষাসুর আমাদের অহংকার। মহিষাসুর যখন হাতি রূপে মা দুর্গাকে বধ করতে চেয়েছিলেন, তখন মা জগদ্ধাত্রী রূপে মহিষাসুরকে বধ করেন। মহিষাসুর হচ্ছে অহংকার। এবং মহিষাসুরকে বধ করার পরে ওই যে সবসময় সমাজে যারা পুরুষ, আমি বলবো না পুরুষরা সবসময় ক্রেডিট নিতে ভালোবাসেন, কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে মা দুর্গার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। মা দুর্গা যখন অসুরকে বধ করলেন, মহিষাসুরকে বধ করলেন, তখন দেবতাদের মধ্যে আবার অহংকার দেখা দিল। তখন মা দুর্গা আবার জগদ্ধাত্রী রূপে আবির্ভূত হয়ে দেবতাদের দিকে একটা তৃণ ছুঁড়ে দিয়েছিলেন। সেই তৃণ কিন্তু সমস্ত দেবতারা মিলে সরাতে পারেননি, যেখানে দেবতাদের অহংকার আবার স্খলন হয়। সুতরাং আমাদের অহংকারী হচ্ছে মহিষাসুর এবং আমাদের প্রত্যেকের মধ্যে দুর্গা। আমরা যদি আমাদের অহংকারকে বধ করতে পারি, তাহলে মহিষাসুরকে বধ করা হয়। এবং অহংকার নিয়ে যারা ভাবে যে আমরা জয় করে নেব, এবং অহংকার দিয়ে যারা মানুষকে ভুল বোঝাতে চায়, যারা মনে করে অহংকারী সুপ্রিম, তাদের কি করে বধ করতে হয়, সেই ছবি হচ্ছে শ্রী দুর্গা। আর এইরকম একটা ছবির উদযাপনের জন্য আগামীকাল আমরা শ্যামবাজার থেকে হেঁটে যাব বিনোদিনী থিয়েটার, এবং প্রত্যেকে নারী পুরুষ নির্বিশেষে আমরা লাল পরে থাকবো। তার কারণ হচ্ছে লাল হচ্ছে শক্তির প্রতীক, লাল হচ্ছে মা দুর্গার প্রতীক। সুতরাং আপনাদের আমি অনুরোধ জানাবো, এই পদব্রজে এই যে পদযাত্রা হবে, এই পদযাত্রায় আপনারাও সামিল হন আমাদের সঙ্গে, এবং অবশ্যই লাল পরে আসবেন। এবং যাদের লাল পরায় প্রতিবন্ধকতা আছে, অনেকে তো লাল পরায় প্রতিবন্ধকতা থাকে বিভিন্ন কারণে, তারা মনে অনেক লাল রং নিয়ে আসবেন, আমাদের শুভেচ্ছা জানাবেন, আমাদের ছবিকে শুভেচ্ছা জানাবেন, যাতে মা জগদ্ধাত্রী, যেরকম চন্দননগরে জগদ্ধাত্রী হয় না বিরাট বড়, বা আমাদের বড় মা, সেরকম আমাদের ছবিটা যাতে ছোট পরিসরে, ছোট বাজেট হলেও অনেক বড় হতে পারে ছবিটা। কারণ এই ছবি যদি বড় হয়, তাহলে আগামীতে ছোট প্রডিউসার যারা, কম বাজেট যারা, তারা অনেক ভালো ভালো ছবি বানাতে সাহস করবেন এবং অনেক ছবি হবে। এবং এই ছবি যদি সাকসেসফুল হয়, তাহলে অনেক মানুষ এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবে।
ওই একই রকম ছবি, একই রকম ঘটনা, একই রকমের জিনিস, এই আর্টিস্ট এই কাজ করে বলে অন্য কিছু করতে পারবে না, এই যে ধারণা, এই ধারণা ভেঙে অনেক নতুন পরিসরের ছবি তৈরি হবে। সুতরাং আপনারা, আবার আমি অনুরোধ করব যে 31 অক্টোবর ছবিটি রিলিজ হচ্ছে, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। এবং কালকে শ্যামবাজার থেকে বিনোদিনী থিয়েটারের মধ্যে আমাদের যে পদযাত্রা আছে, এবং সেখানে আমাদের ট্রেলারটা আবার নতুন করে দেখানো হবে, সেখানে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আমাদের ট্রেলারটাই লাইক করবেন, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা দেখেছেন, আপনারা ভালোবেসেছেন এবং আপনারা আমাদের ছবির সঙ্গে আছেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে, আগামীকাল এবং 31 অক্টোবর। শুভরাত্রি।